বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ রুবায়েত আফরোজ, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পূর্ব এশিয়ার সরকার রাজনীতি, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার কোর্সের জাপানের মেজি সংবিধান এবং 1947 সালের সংবিধানের মূল বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা লক্ষ্য করি জাপানের একটি মানচিত্র। মূলত জাপান পূর্ব এশিয়ার একটি দেশ। জাপানের রাজধানী টোকিও এবং জাপানের আইনসভার নাম আমরা জানি ডায়েট। জাপানে কিন্তু দুটি কক্ষ, এই ডায়েট দুটো কক্ষ নিয়ে গঠিত। এই দুটো কক্ষ সমন্বয়ে ডায়েট গঠিত। তো যাই হোক, আমরা এতটুকু লক্ষ্য করি যে জাপান হচ্ছে পূর্ব এশিয়ার একটি দেশ এবং এর মানচিত্র আমরা দেখতে পাচ্ছি যে এর আশপাশে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, বিভিন্ন দেশের অবস্থান রয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, যেহেতু আজকে আমি তোমাদের সাথে সংবিধান অর্থাৎ জাপানের মেইজি সংবিধান এবং 1947 সালের সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেহেতু প্রথমেই আমরা একটু জেনে নিই আসলে সংবিধানটা কি, সংবিধান কেন রচনা করা হয়, কি উদ্দেশ্যে রচনা করা হয় সে সম্পর্কে একটু প্রাথমিক ধারণা নিয়ে নিই। আসলে সংবিধান হলো কতগুলো লিখিত বা অলিখিত নিয়মাবলীর সমষ্টি, যার দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়। অর্থাৎ একটা দেশের জনগণ কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, এই সব কিছু বিষয় যার মধ্যে লিপিবদ্ধ থাকে, মৌলিক জিনিসগুলো যার মধ্যে লিপিবদ্ধ থাকে, সেটা হচ্ছে সংবিধান। আমাদের রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল স্বভাবতই কি বলেছেন? কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ। অর্থাৎ সংবিধান হলো রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত জীবন প্রণালী। অর্থাৎ রাষ্ট্র যে বিষয়গুলো, যে দিক নির্দেশনাগুলো, যে মৌলিক বিষয়গুলো আহ, নিয়ে জীবন যাপন করেন, সেটাই হচ্ছে সংবিধান। এবং যেটার একটা আইন প্রয়োগকারী সংস্থা, একটা বৈধ সংস্থা থাকে, যার মাধ্যমে দেশকে পরিচালনা করে এবং এই পরিচালনার ক্ষমতা কিন্তু জনগণ ওই সংস্থাকে দিয়ে থাকে। মূলত সংবিধান হচ্ছে সমস্ত জনগণের যে মৌলিক দাবি দেওয়া বা মৌলিক চাহিদা, যেগুলো ছাড়া রাষ্ট্র পরিচালিত হতে পারে না, সেগুলো হচ্ছে সংবিধান। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরে আমরা লক্ষ্য করি দুইটা চিত্রে আমরা দেখছি যে আসলে আহ, পূর্বতন যে মেজি সংবিধান প্রণয়ন করা হয়েছিল তার কিছু স্থির চিত্র আমরা লক্ষ্য করছি। এবার ক্লাসিক্যাল কনস্টিটিউশন, দ্য কনস্টিটিউশন অফ জাপান, জাপানের যে সংবিধান, সেটার একটা স্থির চিত্র। এবার আমরা মেজি সংবিধান সম্পর্কে একটু জানার চেষ্টা করব। নতুন রাজনৈতিক বাতাবরণের পটভূমিকায় 1889 সালে জাপানে একটি নতুন সংবিধান প্রণীত হয়েছিল, যেটা মেজি সংবিধান নামে প্রসিদ্ধ ছিল। এই সংবিধানের বীজ নিহিত ছিল 1868 সালের সনদভুক্ত চার্টার ওথ নামে। এই সনদের প্রথম অনুচ্ছেদে আশ্বাস দেওয়া হয়েছে যে দেশের বিস্তৃত অঞ্চল থেকে জনপ্রতিনিধিদের আহ্বান করে একটি ব্যবস্থাপক বা আইনসভা গঠিত হবে এবং নিরপেক্ষ আলোচনার মাধ্যমে বা মতান্তরে জনমতের সাহায্যে আলোচনার মাধ্যমে প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হবে। এরপরে আমরা দেখি মেইজি সংবিধান প্রণয়ন, অর্থাৎ মেইজি সংবিধান কিভাবে প্রণীত হলো সে সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। মেইজি পুনঃপ্রতিষ্ঠার পরবর্তীকালে জাপানের রাজনৈতিক স্তরে বেশ কিছু পরিবর্তন পরিলক্ষিত হয়। এই নতুন রাজনৈতিক বাতাবরণের পটভূমিকায় 1889 সালে একটি নতুন সংবিধান প্রণীত হয়েছিল, যেটা মেজি সংবিধান নামে পরিচিত, এর আগেই বলেছি। এই সংবিধানের বীজ নিহিত ছিল 1868 সালে সনদভুক্ত প্রজ্ঞাপত্র চার্টার ওথ।
উক্ত সনদের প্রথম অনুচ্ছেদে আশ্বাস দেওয়া হয় যে দেশের বিস্তৃত অঞ্চল থেকে জনপ্রতিনিধি আহ্বান করে একটি ব্যবস্থাপক আইনসভা গঠিত হবে এবং নিরপেক্ষ আলোচনার মাধ্যমে জনমতের মাধ্যমে এটা কিন্তু তৈরি হবে। এবং এছাড়া পাশ্চাত্য শিক্ষার প্রভাবও জাপানি জনগণের জনমত ভিত্তিক এবং সর্বজন গ্রাহ্য একটি সংসদীয় সংবিধান রচনায় উদ্বুদ্ধ হবে। এ পরিপ্রেক্ষিতে একটি গণতান্ত্রিক সংবিধান সমর্থনে আন্দোলন শুরু হয়। এরপরে 1881 সালে 12ই অক্টোবর গণতান্ত্রিক আন্দোলনের মুখে ঘোষণা করেন যে 1890 সালে জাতীয় প্রতিনিধি সভা গঠন করা হয়। তখন একটি নতুন সংবিধান রচনা ও একটি জাতীয় প্রতিনিধি সভা গঠনের উদ্দেশ্যে কয়েকটি মূলনীতি ঘোষিত হয়। সম্রাট সংবিধান রচনার দায়িত্ব চৌশু নেতা ইটো হিরোবুমির ওপর ন্যস্ত করেন। বিভিন্ন দেশের সংবিধান সম্পর্কে অভিজ্ঞতা অর্জন এবং সাম্যক জ্ঞান লাভের উদ্দেশ্যে ইটো তার কতিপয় সহকর্মীর সাথে ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, বেলজিয়াম, প্রুশিয়া প্রভৃতি পাশ্চাত্য দেশ ভ্রমণ শুরু করে উক্ত দেশগুলোর শাসন পদ্ধতি বিশেষ যত্ন সহকারে পর্যালোচনা করেন। এরপরে লক্ষ্য করো 1883 সালের আগস্টে জাপানের প্রত্যাবর্তন করার পর ইটো নতুন সংবিধান প্রবর্তনের উদ্দেশ্যে কয়েকটি প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। জার্মানির বিশেষ করে প্রুশিয়ার সংবিধানই তার বিবেচনা জাপানের জন্য গ্রহণযোগ্য বলে মনে হয়। এরপরে প্রুশিয়ার সংবিধানের ধাঁচে জাপানের সংবিধান রচনার জন্য তিনি সর্বপ্রথম একটি ব্যুরো স্থাপন করে এটিকে ইম্পেরিয়াল হাউসহোল্ড ডিপার্টমেন্ট যাতে জনগণের প্রবেশ নিষেধ এর সাথে সংযুক্ত করেন। তারপর ব্যুরোর রুদ্ধদ্বার কক্ষে অতি সংগোপনে সংবিধানের খসড়া প্রস্তুত করা হয়। এই খসড়া প্রস্তুতের প্রত্যক্ষভাবে জড়িত নেতাদের মধ্যে ছিলেন ইটো হিরোবুমি, ইনোয়েকি, কনেকো কেনতারো এবং ইটো মিয়াজো। ইটো হিরোবুমির সার্বিক তত্ত্বাবধানে এবং তার নীতি অনুযায়ী এই খসড়া প্রস্তুত করা হয়। ইটোর তত্ত্বাবধানে যখন সংবিধানের খসড়া প্রস্তুত করা হয় তখন কোনো জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন না। সুতরাং জনগণের বিনা সমালোচনাতেই সংবিধানের চূড়ান্ত রূপ পায়। খসড়া সংবিধান চূড়ান্ত অনুমোদনের জন্য প্রিভি কাউন্সিলে উপস্থাপন করা হয়। 1889 সালে 11ই ফেব্রুয়ারি সংবিধানে সম্রাটের অনুমোদন লাভ করে। এইভাবেই মূলত মেজি সংবিধান প্রণীত হয়েছিল। এরপরে আমরা লক্ষ্য করি মেজি সংবিধানের রূপরেখা, অর্থাৎ মেজি সংবিধানের রূপরেখা কিরূপ ছিল সেটা আমরা একটু লক্ষ্য করি। মেজি সংবিধান রচিত হয় মূলত দুটি আদর্শ অনুসারে, যথা সম্রাটের পুনর্বাসনের আদর্শ এবং সমাজতান্ত্রিক আদর্শ। প্রথম আদর্শ অনুসারে সম্রাট বিরোচিত থাকবেন সমগ্র প্রশাসনিক ক্ষমতায় এবং যাবতীয় অনুগ্রহ প্রদর্শনের উৎসস্বরূপ। দ্বিতীয় আদর্শ অনুসারে সম্রাটের সাংবিধানিক ক্ষমতাসমূহ সম্রাট স্বয়ং প্রয়োগ না করে তার পরিবর্তে প্রয়োগ করবেন প্রতিনিধিগণ। এরপরে লক্ষ্য করো যে মেজি সংবিধান মোট ৭৬ অনুচ্ছেদ সম্বলিত এবং ৬০টি অধ্যায়ে বিভক্ত ছিল। তাহলে আমরা পরবর্তীতে যদি প্রশ্ন আসে যে মেজি সংবিধানে অনুচ্ছেদ কতটি ছিল বা অধ্যায় কতটি ছিল, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারবো বা লিখতে পারবো। মেজি সংবিধানে মোট ৭৬টি অনুচ্ছেদ সম্বলিত ছিল এবং ৬০টি অধ্যায়ে বিভক্ত ছিল। প্রথম অধ্যায় কি বলেছিল? সম্রাটের সাংবিধানিক পদমর্যাদা ও শাসন সংক্রান্ত ক্ষমতা, যেটা অনুচ্ছেদ ১ থেকে ১৭ পর্যন্ত। দ্বিতীয় অধ্যায়ে ছিল জনগণের অধিকার ও কর্তব্য সম্পর্কে আলোচনা, যেটা সংবিধানের 18 থেকে 32 নম্বর অনুচ্ছেদে উল্লেখ ছিল। তৃতীয় অধ্যায় ছিল আইন বিভাগ, ইম্পেরিয়াল ডায়েট, যেটা সংবিধানের 33 থেকে 54 নম্বর অনুচ্ছেদে উল্লেখিত ছিল। এরপরে লক্ষ্য করো চতুর্থ অধ্যায়, যার মধ্যে ছিল প্রশাসনিক বিভাগ, মন্ত্রিসভা ও প্রিভি কাউন্সিল। সংবিধানের 55 থেকে 56 নং অনুচ্ছেদে উল্লেখিত ছিল বা সন্নিবেশিত ছিল। এরপরে পঞ্চম অধ্যায়ে বিচার বিভাগ এর কথা বলা হয়েছে, যেটা সংবিধানের 57 থেকে 61 অনুচ্ছেদ পর্যন্ত সন্নিবেশিত ছিল। ষষ্ঠ অধ্যায়ে অর্থনৈতিক বিভাগের কথা বলা হয়েছে, যেটা মেজি সংবিধানের 62 থেকে 72 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত সন্নিবেশিত ছিল। সপ্তম অধ্যায়ে লক্ষ্য করো, সপ্তম অধ্যায়ে সম্পূরক বিভাগের কথা বলা হয়েছিল, যেটা মেজি সংবিধানের 73 থেকে 76 অনুচ্ছেদ পর্যন্ত সন্নিবেশিত ছিল।
এবার আমরা লক্ষ্য করি যে মেইজি সংবিধানের বৈশিষ্ট্য, আসলে মেইজি সংবিধানের বৈশিষ্ট্য কি প্রকৃতি সে সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। 1889 সালে জাপানের সংবিধান অত্যন্ত সংক্ষিপ্ত ছিল। এই সংবিধান লিখিত ও অনমনীয় ছিল। একমাত্র সম্রাটই এ সংবিধান পরিবর্তনের অধিকারী ছিলেন। সংবিধানে কতগুলো মৌলিক অধিকার উল্লেখিত ছিল। এই সংবিধান দ্বারা জাপানের অবাধ রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এটা অত্যাধিক পরিমাণে এককেন্দ্রিক ছিল। পার্লামেন্টের প্রধান শাসন ব্যবস্থা হলেও কার্যত মন্ত্রিসভা আইনসভার নিকট দায়ী ছিল না। নিচে 1889 সালের জাপানের যে মেইজি সংবিধানের বৈশিষ্ট্য সমূহ ছিল সে সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। লক্ষ্য করো প্রিয় ছাত্রছাত্রীরা, 1 নম্বর অনুচ্ছেদে ছিল, 1 নম্বরে আমরা লক্ষ্য করি শাসন কর্তৃপক্ষের সম্রাট, অর্থাৎ মূল যে শাসন কর্তৃপক্ষ মেইজি সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য সেটা হচ্ছে মূল শাসন কর্তৃপক্ষ ছিল সম্রাট। পূর্বতন মেইজি সংবিধান অনুসারে প্রশাসনিক সমুদয় ক্ষমতা কিন্তু সম্রাটের হাতে কেন্দ্রীভূত করা হয়েছিল। তিনি রাষ্ট্রীয় সমুদয় ক্ষমতার উৎস ছিলেন। আইন প্রণয়ন, উচ্চ পদে কর্মচারী নিয়োগ, যুদ্ধ ঘোষণা ও শান্তি স্থাপনে তার নির্দেশ চূড়ান্ত ছিল। তিনি দণ্ডিত ব্যক্তির শাস্তি মার্জনা বা হ্রাস করতে পারতেন। তিনি কার্যত সমুদয় ক্ষমতার তিনি মন্ত্রিপরিষদের পরামর্শ অনুসারে পরিচালনা করতেন। এরপরে আমরা লক্ষ্য করি মেইজি সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো মন্ত্রিপরিষদ। মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার ছিল মেইজি সংবিধানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কিন্তু বাস্তবে এ ধরনের সরকার প্রতিষ্ঠা করা ছিল সুদূর পরাহত। কারণ সম্রাট জেনরোর সাথে পরামর্শ করে মন্ত্রিপরিষদের সদস্যগণকে নির্বাচিত করতেন। মন্ত্রিপরিষদের নেতা প্রধানমন্ত্রী নামে অভিহিত হতেন। এরাই ছিলেন সম্রাটের প্রধান পরামর্শদাতা এবং এজন্য সম্রাটের নিকট দায়ী ছিলেন। জাপানের একটি মন্ত্রিপরিষদ থাকলেও এই মন্ত্রিপরিষদের পাশ্চাত্যের দায়িত্বশীল মন্ত্রিপরিষদের পর্যায়ভুক্ত করা যায় না, কারণ জাপানের আইনসভার নিকট মন্ত্রিপরিষদ যৌথ দায়িত্ব নীতি কার্যকর হয়নি। এরপরে আমরা লক্ষ্য করি প্রিভি কাউন্সিল। মন্ত্রিপরিষদ ব্যতীত জাপানের সম্রাটের প্রিভি কাউন্সিল নামে আরেকটি পরামর্শ সভা ছিল। এর সদস্য সংখ্যা ছিল 26 জন। একজন সভাপতি, একজন সহসভাপতি এবং 12 জন বিভাগীয় মন্ত্রী এবং 12 জন সম্রাটের মনোনীত ব্যক্তির সমন্বয়ে কিন্তু প্রিভি কাউন্সিল গঠিত হয়েছিল। সম্রাট কর্তৃক অনুরুদ্ধ হলে এ সভা কতগুলো নির্দিষ্ট বিষয়ে সম্রাটের পরামর্শ দিত। মন্ত্রিসভার সদস্যগণ বিশিষ্ট রাজনীতিবিদগণ, শিক্ষাবিদ ও সামরিক বিভাগের পদস্থ কর্মচারীগণ সম্রাট কর্তৃক এ সভার সদস্য নিযুক্ত হতেন, কিন্তু এ সভার প্রদত্ত পরামর্শ গ্রহণ করা সম্রাটের ইচ্ছাধীন ছিল। এরপরে আমরা লক্ষ্য করি দ্বিকক্ষ বিশিষ্ট রাজকীয় আইনসভা, অর্থাৎ মেইজি যে সংবিধান সেটা হচ্ছে যে আইনসভার কথা বলা হয়েছে যে দ্বিকক্ষ বিশিষ্ট রাজকীয় আইনসভা, অর্থাৎ মেইজি সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট রাজকীয় আইনসভা। জাপানি আইনসভা অধিকাংশ দেশের আইনসভার ন্যায় দ্বিকক্ষ বিশিষ্ট, অর্থাৎ দুটি কক্ষ বিশিষ্ট নিয়ে গঠিত। পিয়ার সভা হলো উচ্চ কক্ষ এবং প্রতিনিধি সভা হলো নিম্ন কক্ষ। পিয়ার সভা ও প্রতিনিধি পরিষদের রাজকীয় আইনসভা গঠিত। 368 সদস্য সমন্বিত পিয়ার সভা আভিজাত্য ভিত্তিতে গঠিত। নিম্নকক্ষের প্রতিনিধি সভার ভোটদাতাগণের প্রত্যক্ষ ভোটে 4 বছরের জন্য নির্বাচিত হতেন। এ সভার সদস্য সংখ্যা ছিল 379 জন। এ উভয় কক্ষ ডায়েট নামে পরিচিত। ডায়েটের প্রধান কাজ ছিল আইন প্রণয়ন কার্যে সম্রাটকে পরামর্শ দান বা সম্মতি দেওয়া। আইন প্রণয়নের উভয় কক্ষের সম্মতি প্রয়োজন ছিল, কিন্তু সম্রাটের ব্যাপক আইন প্রণয়ন ক্ষমতার দ্বারা ডায়েটের ক্ষমতা সংকুচিত হয়েছিল। অর্থ সংক্রান্ত ব্যাপারেও ডায়েটের ক্ষমতা ছিল সীমাবদ্ধ। এছাড়া মন্ত্রিমণ্ডলীকে অপসারিত করার আইনসঙ্গত ক্ষমতা ডায়েটের ছিল না। এরপরে আমরা লক্ষ্য করি বিচার বিভাগ। জাপানের মেইজি সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বিচার বিভাগ। জাপানের পূর্বতন বিচার ব্যবস্থা ফরাসি আদর্শে গঠিত হয়েছিল। সাধারণত আইন ও শাসন বিভাগীয় আইন পৃথকভাবে পৃথক বিচারালয় কর্তৃক পরিচালিত হতো। একটি সুপ্রিম কোর্ট, 7টি আপিল আদালত, 51টি জেলা আদালত এবং 281টি স্থানীয় আদালত নিয়ে কিন্তু এই বিচার ব্যবস্থা গঠিত ছিল। জাপানের সুপ্রিম কোর্ট আইনসভা প্রণীত আইনের বৈধতা বিচার করতে পারত না। এরপরে আমরা লক্ষ্য করি
মেইজি সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো স্থানীয় শাসন ব্যবস্থা, অর্থাৎ জাপানের পূর্বতন স্থানীয় শাসন ব্যবস্থা একান্তরূপে এককেন্দ্রিক ছিল। সমগ্র দেশটি 46টি জেলায় বিভক্ত ছিল। জেলাগুলো আবার কতগুলো নগর, শহর, গ্রাম্য এলাকায় বিভক্ত ছিল। প্রত্যেক এলাকায় নির্বাচিত প্রতিনিধি পরিষদ থাকলেও কেন্দ্রীয় সরকার কর্তৃক নিযুক্ত ব্যক্তিরাই ছিলেন প্রত্যেক এলাকার প্রকৃত শাসক। এরপরে আমরা লক্ষ্য করি নাগরিকের অধিকার ও কর্তব্য। মেজি সংবিধানের দ্বিতীয় অধ্যায়ে নাগরিকদের কিছু অধিকার ও কর্তব্যের কথা উল্লেখ আছে। অধিকারগুলোর মধ্যে উল্লেখ ছিল নিরাপদে বসবাস করার অধিকার, বিনা কারণে বন্দী হবার ভয় হতে নিরাপত্তা, চিঠিপত্র এবং সংবাদ আদান প্রদানে গোপনীয়তা রক্ষা করার অধিকার, সম্পত্তি ভোগ করার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, মতামত প্রকাশের অধিকার ইত্যাদি। আর কর্তব্য ছিল আইন অনুসারে সরকারের কর প্রদান অধিকার, অর্থাৎ জনগণের মূল কর্তব্য ছিল কর প্রদান করা। মূলত 1889 সালে সংবিধানের মধ্য দিয়েই জাপানের রাজনীতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ার সূত্রপাত ঘটেছিল, কিন্তু এই গণতন্ত্রের ভিত্তি এতই দুর্বল ছিল যে এই সংবিধানকে কোনো মতেই গণতান্ত্রিক সংবিধান হিসাবে আখ্যায়িত করা যায় না। এই সংবিধান জাপানের কতিপয় অভিজাত ব্যক্তির শাসন কে আইনসম্মত রূপ দেওয়ার চেষ্টা করেছিল। এ প্রসঙ্গে এরপর আমরা লক্ষ্য করি যে নতুন সংবিধান রচনার মাধ্যমে শাসকবর্গ একদিকে রাজার মর্যাদা বৃদ্ধি করে উগ্র জাতীয়তাবাদের জোয়ারে জাপানিদের ভাসাতে চেয়েছিল, অন্যদিকে অভিজাত ও সম্পদশালী শ্রেণীর নিরাপত্তা সুরক্ষিত করতে চেয়েছিল। উদ্দেশ্য ছিল জাপানকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করা। সংবিধানের স্থপতিদের গণতান্ত্রিক রীতিনীতির প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা ছিল না। তাই জাপানের শিল্পায়ন করতে গিয়ে বা বিদেশের সামনে জাপানকে অন্যতম শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করতে গিয়ে গণতান্ত্রিক আদর্শকে বিসর্জন দিতে তারা এতটুকু কুণ্ঠিত বোধ করেনি। মেজি শাসকেরা জাপানের একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন, কিন্তু মেইজি সংবিধান প্রমাণ করে যে রাজনৈতিক ক্ষেত্রে তারা আদৌ আধুনিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেনি। প্রিয় ছাত্রছাত্রীরা, মূলত এই ছিল মেইজি সংবিধানের মূল বৈশিষ্ট্য। এরপরে আমরা লক্ষ্য করি 1947 সালের সংবিধানের প্রস্তাবনা। মূলত 1947 সালের সংবিধানের যে প্রস্তাবনা ছিল সেটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। পূর্বতন মেজি সংবিধান কোনরূপ প্রস্তাবনা সংযোজিত ছিল না, কিন্তু নতুন সংবিধান মার্কিন আদর্শে একটি প্রস্তাবনা সন্নিবেশিত করা হয়েছে এবং এই প্রস্তাবনায় নতুন প্রকৃতির ও উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। প্রস্তাবনায় বলা হয়েছে যে জাপানি রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী হলো জাপানি জনসাধারণ এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী জনসাধারণ এ সংবিধান রচনা করেছে। সরকারের সমুদয় ক্ষমতার উৎস হলো জনসাধারণ। জনসাধারণের প্রতিনিধিগণ দ্বারা ক্ষমতা পরিচালিত হবে। প্রস্তাবনায় আরো বলা হয়েছে যে নবগঠিত জাপানি রাষ্ট্র পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে সহ অস্তিত্ব নীতির ভিত্তিতে অন্যায়, অত্যাচার, দাসত্ব ও অপর জাতির প্রতি অসহিষ্ণু মনোভাব বর্জন করে শান্তি সম্প্রীতির সাথে বসবাস করার উদ্দেশ্যে সংবিধান রচনা করেছে। পূর্বতন সংবিধানে সম্রাটকে যে অবাধ ও অলঙ্ঘনীয় ক্ষমতার অধিকারী করা হয়েছিল, নতুন সংবিধানের প্রস্তাবনায় সেই সার্বভৌম ক্ষমতা জনসাধারণের নিকট হস্তান্তরিত করে সম্রাটকে রাষ্ট্র ব্যবস্থা ও জনগণের ঐক্যর প্রতীক বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ তোমরা লক্ষ্য করো যে মূলত সম্রাটকে সমস্ত ক্ষমতা না দিয়ে 1947 সালের সংবিধানে সম্রাটকে রাষ্ট্র ব্যবস্থা ও জনগণের ঐক্যের প্রতীক হিসাবে কিন্তু 1947 সালের সংবিধানে ঘোষণা দেওয়া হয়। মূলত পূর্বতন সংবিধানে কোনো প্রস্তাবনা ছিল না, 1947 সালের সংবিধানে প্রস্তাবনা সন্নিবেশিত করা হয়। তাই জাপানের ইতিহাসে 1947 সালের সংবিধান খুব বেশি গুরুত্বপূর্ণ বা গুরুত্ব বহন করে থাকে। এরপরে আমরা লক্ষ্য করি যে 1947 সালের আমরা লক্ষ্য করছি যে 1947 সালের যে সংবিধান আছে সেই সংবিধানের একটি স্থির চিত্র। The Constitution of Japan
এবার আমরা 1947 সালের সংবিধানের মূল বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, লক্ষ্য করো, সংবিধান হলো একটি পরিকল্পনা এবং সে পরিকল্পনা অনুসারে সরকারের শাসন কার্য পরিচালিত হয়ে থাকে। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো জাপানে একটি সংবিধান রয়েছে, যা 1946 সালে প্রণীত এবং 1947 সালে 3 মে কার্যকরী হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জাপানি মেইজি সংবিধানের পরিবর্তে এ সংবিধান জাপানে গণতন্ত্রের উত্তরণের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে জাপানের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করার চেষ্টা করছি। প্রথমে লক্ষ্য করো, জনগণের সার্বভৌমত্ব। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করো, যে কোনো দেশের মূলত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে জনগণের সার্বভৌমত্বের নীতিকে কিন্তু স্বীকার করতে হয়। জনগণের সার্বভৌমত্ব ছাড়া কিন্তু কোনো দেশেই গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হতে পারে না। অর্থাৎ মনে রাখতে হবে বা মনে করতে হবে, জনগণই সকল ক্ষমতার উৎস এবং জনগণের মাধ্যমেই সেখানে নির্বাচিত প্রতিনিধিরা বা জনগণের ইচ্ছা অনুযায়ী যে প্রতিনিধি নির্বাচন করবে, সেই প্রতিনিধিরাই রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করবে এবং জনগণের মতামতের ভিত্তিতেই কিন্তু রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবে এবং দেশকে শাসন করবে এবং দেশের উন্নয়নে সার্বিক ভূমিকা পালন করবে। তাই 1947 সালের জাপানের সংবিধানের জনগণের সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়া হয়েছিল। মূলত জনগণের সার্বভৌমত্ব হচ্ছে জাপানের সংবিধানের একটি মৌলিক বৈশিষ্ট্য। মেইজি সংবিধান ছিল জনগণের প্রতি সম্রাটের দান, কিন্তু নতুন সংবিধান জনগণকে সার্বভৌম ক্ষমতার মালিক করা হয়েছে এবং সম্রাটই শুধুমাত্র রাষ্ট্রের এবং জনগণের ঐক্যের প্রতীক। রাজকীয় সার্বভৌমত্বের স্থলে গণসার্বভৌমত্ব প্রতিষ্ঠা নিঃসন্দেহে একটি বৈপ্লবিক পরিবর্তন। এরপরে আমরা লক্ষ্য করি বৃহত্তর সংবিধান। 1947 সালের সংবিধান ছিল মূলত একটি বৃহত্তর সংবিধান। এই সংবিধান, জাপানি সংবিধান, পৃথিবীর যে বৃহত্তর সংবিধানগুলো আছে তার মধ্যে অন্যতম। এই সংবিধানে মোট 103টি ধারা, 11টি অধ্যায় সন্নিবেশিত ছিল। এছাড়া সংবিধানের প্রত্যেকটি ধারার আবার কতগুলো উপধারা ছিল। তাই আমরা বলতে পারি যে 1947 সালের জাপানের সংবিধান বৃহত্তর সংবিধান। তাই 1947 সালের সংবিধানের বৃহত্তর সংবিধান একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে লক্ষ্য করা যায়। এরপরে আমরা লক্ষ্য করি যে মৌলিক মানবিক অধিকারের নিশ্চয়তা দান, অর্থাৎ মানুষের জীবন যাপনের জন্য বা জীবন ধারণের জন্য যে ফান্ডামেন্টাল নিডস গুলো দরকার, অর্থাৎ মানুষ কথা বলা, মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, সবকিছু, চিকিৎসা, এই বাক স্বাধীনতা, অর্থাৎ মৌলিক মানবিক যে অধিকারগুলো নিশ্চয়তা দান কিন্তু 1947 সালের সংবিধানে করেছিল। তাই জাপানের 1947 সালের সংবিধান অত্যন্ত গুরুত্ব বহন করে। তোমরা লক্ষ্য করো, মানবিক অধিকারের নিশ্চয়তা দান জাপানি সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি। সংবিধানের 3য় অধ্যায়ে 10 থেকে 44 নং অনুচ্ছেদে বা ধারা পর্যন্ত জনগণের অধিকার ও তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। সংবিধানে মানুষের মৌলিক অধিকারের চিরন্তন অলঙ্ঘনীয়তার কথা জোরালোভাবে ব্যক্ত করা হয়েছে। সংবিধানে বলা হয়, জনগণকে কোনো মৌলিক অধিকার ভোগ করা হতে নিবৃত্ত করা হবে না। তবে সংবিধানে জনগণকে এ অধিকারের কোনরূপ অপব্যবহার হতে বিরত থাকতে সতর্ক করা দেওয়া হয়েছে। তাদেরকে তাদের জীবন ধারণ ও স্বাধীনতা ভোগ এবং সুখ অর্জনের অধিকার এমনভাবে প্রয়োগ করতে বলা হয়েছে যে জনকল্যাণে বিঘ্ন না ঘটে। এ কাঠামোর মধ্যেই সংবিধানে ব্যাপক মাত্রায় মানবাধিকার প্রদান করা হয়, যেমন সাম্য ও স্বাধীনতার অধিকার, ভোটাধিকার সহ রাজনৈতিক অধিকার এবং রাষ্ট্র ও সরকারি প্রতিষ্ঠান হতে প্রতিকার লাভের অধিকার, মামলা দায়ের করার অধিকার ইত্যাদি। সংবিধানে বিশেষ করে মানবিক স্বাধীনতা সংক্রান্ত মৌলিক অধিকার সন্নিবেশিত রয়েছে, যেমন চিন্তা ও বিবেকের স্বাধীনতা, শিক্ষার স্বাধীনতা, সমাবেশ ও সভা সমিতির স্বাধীনতা, বাক স্বাধীনতা, প্রকাশনার স্বাধীনতা ইত্যাদি। মূলত এখান থেকেই আমরা লক্ষ্য করি যে 1947 সালে জাপানের সংবিধানে মূল যে গণতান্ত্রিক ধারায় ফেরার জন্য যে জিনিসগুলো দরকার, সেই জিনিসের প্রত্যেকটাই জাপানের সংবিধানে সন্নিবেশিত ছিল। তাই সেই হিসাবে আমরা বলতে পারি যে
মৌলিক মানবাধিকার অধিকারের নিশ্চয়তার দান 1947 সালের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত। এরপরে আমরা লক্ষ্য করি লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। মূলত জাপানের 1947 সালের সংবিধান ছিল লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। জাপানের সংবিধান লিখিত আকারে ছিল। সংবিধান সহজে সংশোধন বা পরিবর্তন করা যেত না। এটা সংশোধন বা পরিবর্তন করতে হলে ডায়েটের উভয় কক্ষের 2/3 সদস্যের সমর্থনের পর সম্মতির জন্য জনগণের কাছে উপস্থাপন করতে হতো। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করো বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ যে জাপানের এই 1947 সালের সংবিধানে কোনো সংশোধনী বা কোনো আইন যদি পরিবর্তন, সংশোধন, পরিমার্জন করতে হয় তাহলে সেটা ডায়েটে অনুমোদনের পরে এটা কিন্তু জনগণের কাছে পাঠানো হতো, অর্থাৎ জনগণের মতামত আছে কিনা এটা জনগণের কাছে উপস্থাপন করা হতো। তাই বলা যায় যে গণতন্ত্রায়নের ফলে বা গণতান্ত্রিকতার যে ধাপগুলো আছে তাদের মধ্যে এই 1947 সালের সংবিধান জাপানকে সুদূর প্রসারী একটা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক দিক নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং আজকে যে জাপান সভ্য রাষ্ট্র হিসাবে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং অর্থনৈতিক দিক থেকে সর্বোচ্চ শিখরে অবস্থান করছে এবং বিশ্ব অর্থনীতিকে কিন্তু জাপান নিয়ন্ত্রণ করছে, এর প্রথম স্টেপ বা প্রথম ধাপ হিসাবে আমরা কিন্তু 1947 সালের সংবিধানকে বলতে পারি। তাই লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান মূলত 1947 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসাবে পরিগণিত। এরপরে আমরা লক্ষ্য করি সংবিধানের প্রাধান্য, অর্থাৎ সংবিধানের প্রাধান্য 1947 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সংবিধান দেশের সর্বোচ্চ আইন। কোনো আইন, অর্ডিন্যান্স, রাজকীয় আদেশ সংবিধানের পরিপন্থী হলে তা বৈধ হবে না। সংবিধানের 58 নং অনুচ্ছেদে কিন্তু একথা বলা হয়েছে। অর্থাৎ 1947 সালের সংবিধানের প্রাধান্য দেওয়া হয়েছে, সংবিধানের উপর ভিত্তি করেই সকল কিছু পরিচালিত হবে এবং সকল কিছু আবর্তিত হবে। এরপরে আমরা লক্ষ্য করি বিচার বিভাগীয় পর্যালোচনা, অর্থাৎ 1947 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বিচার বিভাগীয় পর্যালোচনা। অর্থাৎ সংবিধানের ধারার উল্লেখে আছে যে বিচার বিভাগ হচ্ছে সংবিধানের অভিভাবক। জাপানের সংবিধানের বিচার বিভাগীয় পর্যালোচনা নীতি গ্রহণ করা হয়েছে সংবিধানের সমুন্নত রাখার জন্য। আইন, আদেশ, বিধি বা সরকারি কার্য ব্যবস্থা, সংবিধানের বৈধতা, বিচারের ক্ষমতা সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে। কোনো আইন, আদেশ, বিধি বা সরকারি কার্য ব্যবস্থা সংবিধানের সাথে সামঞ্জস্য কিনা তা বিচার করা সুপ্রিম কোর্টের কর্তব্য। সরকারের নীতি সংবিধান বহির্ভূত হলে সুপ্রিম কোর্ট বাতিল ঘোষণা করতে পারে। সুপ্রিম কোর্ট সংবিধানের ব্যাখ্যা দিয়ে সাংবিধানিক জটিলতা অবসান করতে পারে। অর্থাৎ জাপানের সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বিচার বিভাগীয় পর্যালোচনা। অর্থাৎ কোনো বিষয় যদি জটিলতার সৃষ্টি হয় সরকারের মধ্যে, অর্থাৎ সরকার কিংবা জনগণ যদি কোনো বিষয়, যদি গুরুত্বপূর্ণ বিষয় যদি সিদ্ধান্ত নিতে না পারে, সেই সিদ্ধান্ত কিন্তু সুপ্রিম কোর্ট দিবে। অর্থাৎ এই সংবিধানের রক্ষাকর্তা, সংবিধানের যে বিশ্লেষণকারী, সংবিধানের অভিভাবক হিসাবে কিন্তু জাপানের সুপ্রিম কোর্টকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরে আমরা লক্ষ্য করি মন্ত্রী পরিষদ শাসিত বিভাগ, অর্থাৎ 1947 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত বিভাগ। অর্থাৎ মন্ত্রীরা বা প্রধানমন্ত্রীর সমন্বয়ে যে মন্ত্রিসভা গঠিত হবে, তোমরা লক্ষ্য করো বাংলাদেশের সাথে অবশ্যই মিল আছে যে ওখানে হচ্ছে সম্রাট, রাষ্ট্রের প্রধান সম্রাট হিসেবে মান্য করা হয় এবং এখানে রাষ্ট্রপতিকে রাষ্ট্রপ্রধান হিসেবে মান্য করা হয়। রাষ্ট্রপতি নামমাত্র ক্ষমতা ভোগ করে, ওখানে সম্রাট নামমাত্র ক্ষমতা ভোগ করে। সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ শাসিত বিভাগের হাতে ন্যস্ত আছে। তো তোমরা লক্ষ্য করো সংবিধান অনুযায়ী মন্ত্রী পরিষদ শাসিত সরকার প্রবর্তন করা হয়েছে। এখানে শাসন বিভাগ তাদের কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে। ডায়েটের নিম্নকক্ষ যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে
সে দলের প্রধানকে সম্রাট সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন এবং সে দল সরকার গঠন করবে। যদি কোনো দল সংখ্যাগরিষ্ঠতা লাভে ব্যর্থ হয়, তবে অন্য দলের সহায়তায় সংখ্যাগরিষ্ঠ দলের মধ্যে একটি কোয়ালিশন সরকার গঠন করতে পারবে। আমরা বাংলাদেশের রাজনীতির অতীত ইতিহাসে কোয়ালিশন সরকার গঠন করতে দেখেছি। 1991 সালে প্রথমে কিন্তু কোয়ালিশন সরকার গঠন হয়েছিল। তো অনেক সময় কোয়ালিশন সরকার গঠিত হয়েছে। তো বাংলাদেশের যে শাসন ব্যবস্থার সাথে জাপানের শাসন ব্যবস্থার কিন্তু অনেক মিল রয়েছে। তো তোমরা লক্ষ্য করো যে মূলত মন্ত্রিপরিষদ শাসিত শাসন ব্যবস্থা, তো মন্ত্রীরা তাদের কাজকর্মের জন্য আইন বিভাগের কাছে কিন্তু দায়ী থাকবেন। এরপরে আমরা লক্ষ্য করি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, অর্থাৎ 1947 সালের সংবিধানে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হিসাবে সংবিধানে উল্লেখ ছিল, যেটা সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসাবে লক্ষ্য করা যায়। জাপানের সংবিধানে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের প্রবর্তন করা হয়েছে। এখানে সম্রাট হবেন রাষ্ট্রীয় প্রধান। তিনি ক্ষমতার দিক থেকে নন, পদমর্যাদার দিক থেকে সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। তবে সকল রাষ্ট্রীয় ক্ষমতার মালিক থাকবে মন্ত্রিসভা। মন্ত্রিসভা সম্রাটের নামে ক্ষমতা ব্যবহার করবেন। সম্রাট থাকবেন নামে মাত্র রাষ্ট্রপ্রধান, প্রকৃত ক্ষমতার মালিক হবেন মন্ত্রিসভা। এখানে সম্রাটকে দাবিরক্ষ ও সার্বভৌমত্বের প্রতীক বলে মনে করা হয়। সংবিধানের 1 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে সম্রাট রাষ্ট্র ও জনগণের ঐক্যের প্রতীক হবেন এবং জনগণের ইচ্ছা হতেই তার পদমর্যাদা লাভ করবেন। সার্বভৌম ক্ষমতা জনগণের হাতেই কিন্তু ন্যস্ত থাকবে। এরপরে আমরা লক্ষ্য করি আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, অর্থাৎ 1947 সালের আইন 1947 সালের যে সংবিধান, সেখানে আইনসভাকে দুইটা কক্ষ বা দুইটা ভাগে ভাগ করা হয়েছে, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। উচ্চ কক্ষের নাম পরামর্শদাতা সভা এবং নিম্ন কক্ষের নাম প্রতিনিধি সভা। ডায়েটের উভয় কক্ষের প্রতিনিধিরা জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। বাংলাদেশে কিন্তু একটা কক্ষ আছে এবং এটা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন, কিন্তু জাপানে দুইটা কক্ষ, একটা হচ্ছে উচ্চ কক্ষের নাম পরামর্শদাতা এবং নিম্ন কক্ষের নাম প্রতিনিধি সভা। ডায়েটের উভয় কক্ষের প্রতিনিধিরা কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন, যেটা অনেক দেশে ব্যতিক্রম। এক কক্ষের প্রতিনিধিরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন, অন্য কক্ষে হন না। তো জাপানে দুই কক্ষের প্রতিনিধিরা কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এরপরে আমরা লক্ষ্য করি আইনের শাসন, রুল অফ ল, অর্থাৎ জাপানের সংবিধানে আইনের শাসন একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে প্রাধান্য পেয়েছে। আইনের চোখে সবাই সমান, বিনা অপরাধে এবং বিনা বিচারে জাপানের কোনো নাগরিককে শাস্তি দেওয়ার কথা উল্লেখ নেই। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করো, আমি জাপান সম্পর্কে একটু জানি। জাপানে আমার অনেক পরিচিত লোক জাপানের সম্পর্কে, আমার বন্ধুবর একজন জাপানে পিএইচডি করে এসেছে। তো জাপানে শাসন ব্যবস্থা বা জাপানের নিয়ম কানুন এত বেশি সুশৃঙ্খল, যেটা বলার মতো না। একজন ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে 10 বারের মতো পরীক্ষা দিয়ে সে ড্রাইভিং লাইসেন্স পেয়েছে। জাপানে কেউ যদি মদ্যপানরত অবস্থায় যদি গাড়ি ড্রাইভ করে, তাহলে তার মোটামুটি সারা জীবনের জন্য ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যাবে। আরো লক্ষ্য করো, জাপানে কিন্তু তোমরা লক্ষ্য করো, জাপানে সকল কিছু কিন্তু বৈধ, কিন্তু জাপানের অপ্রাপ্ত বয়স্করা কিন্তু কোনো বারে যাওয়ার ক্ষমতা নাই, কোনো খারাপ কাজ করার ক্ষমতা নাই, কারণ জাপানে আইনের শাসন আছে। সেখানে ওপেন বার আছে, সবকিছুই আছে। সবচেয়ে বড় কথা হলো এইটাই যে জাপানে আইনের শাসন বর্তমান, এবং জাপানি জনগণ সুশৃঙ্খল ভাবে আইনের শাসন মান্য করেন, এবং জাপানের যে সিস্টেমটা গ্রো করেছে সেটা সকল গণতান্ত্রিক দেশের জন্য বর্তমানে অনুকরণীয়। তাই আমরা আশা করছি বাংলাদেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, বা বাংলাদেশে যখন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, তখন দুর্নীতি বলি বা অন্য যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো আপনা আপনি কিন্তু লাঘব হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। তো যে কোনো দেশের জন্য আইনের শাসন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ আইনের চোখে সকলেই সমান। কারো অনেক ক্ষমতাশালী
টাকা পয়সা বেশি আছে, প্রভাব প্রতিপত্তি বেশি আছে, রাজনৈতিক প্রভাব বেশি আছে, এমন হবে না। অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি কোনো অপরাধ করে থাকে, তাকে সঠিকভাবে আইনের শাসন যদি নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু তার বিচার কিন্তু বাংলাদেশের আইনেই হবে। কিন্তু আইনের শাসন যদি না থাকে, বাংলাদেশের ক্ষুদ্র লেভেলের একজন পাতি নেতাও কিন্তু এই ফাঁক দিয়ে বের হয়ে যেতে পারে। তাই যে কোনো দেশের জন্য আইনের শাসন খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আমরা লক্ষ্য করি এককেন্দ্রিক সরকার, অর্থাৎ 1947 সালের সংবিধানে অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এককেন্দ্রিক সরকার। জাপানের এককেন্দ্রিক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। দ্বীপ রাষ্ট্রে জাপানের অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের সমষ্টি বলে সেখানে সংবিধান কর্তৃক সমগ্র প্রশাসনিক কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত। সকল কার্যকলাপ টোকিও থেকে কিন্তু পরিচালিত হয়ে থাকে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। 1947 সালে সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, অর্থাৎ জাপানি সংবিধানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি স্পষ্টভাবে রূপায়ণ করা হয়েছে। শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগের ক্ষমতা পৃথক করা হয়েছে, যাতে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রীভূতকরণ না ঘটে। যেমন ডায়েটকে রাষ্ট্রের একমাত্র আইন প্রণয়নকারী ব্যবস্থা বলে ঘোষণা করা হয়। শাসন ক্ষমতার মন্ত্রিসভার হাতে ন্যস্ত করা হয় এবং বিচার বিভাগীয় সমগ্র ক্ষমতা সুপ্রিম কোর্ট ও আইন বলে প্রতিষ্ঠিত অন্যান্য আদালতের হাতে অর্পণ করা হয়ে থাকে বা হয়েছে। এরপরে আমরা লক্ষ্য করি ক্যাবিনেটের প্রাধান্য। জাপানের সংবিধান মার্কিন প্রেসিডেন্সিয়াল শাসন ব্যবস্থা এবং ব্রিটিশ ক্যাবিনেটের ব্যবস্থার সমন্বয়ে ঘটে। এতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি গ্রহণের পাশাপাশি মন্ত্রিসভা আইনসভার নিকট দায়ী রাখা হয়, তবে এতে ক্যাবিনেট ব্যবস্থার প্রাধান্য লক্ষ্য করা যায়। এরপরে আমরা লক্ষ্য করি যুদ্ধের বিরোধিতা, শান্তির উপর গুরুত্ব আরোপ, অর্থাৎ শান্তিবাদ জাপানি সংবিধানের অন্যতম মূল স্তম্ভ। বিশ্বের মধ্যে জাপানি জনগণই সর্বপ্রথম এ সংবিধানে যুদ্ধের অধিকার অস্বীকার করে। সংবিধানে সকল জাতির সাথে সহযোগিতার লক্ষ্য, সকলের জন্য, সকল সময়ের জন্য শান্তির উপর গুরুত্ব আরোপ করা হয়। এতে বলা হয় যে ন্যায় নীতি ও শৃঙ্খলার ভিত্তিতে আন্তর্জাতিক শান্তি আন্তরিকভাবে কামনা করে জাপানি জনগণ যুদ্ধকে জাতির অন্যতম সার্বভৌম অধিকার হিসাবে এবং বল প্রয়োগে হুমকি এবং বল প্রয়োগ নীতিকে আন্তর্জাতিক বিরোধ মীমাংসার অন্যতম উপায় হিসাবে চিরদিনের জন্য প্রত্যাখ্যান করিতেছে। এর উদ্দেশ্য হলো স্থল, নৌ ও বিমান বাহিনী এবং যুদ্ধের অন্যান্য বাহিনী কখনোই পোষণ করা হবে না। রাষ্ট্রের যুদ্ধে লিপ্ত হওয়ার অধিকার স্বীকার করা হবে না। এরপরে আমরা লক্ষ্য করি স্থানীয় স্বায়ত্তশাসন নীতির রূপায়ণ, অর্থাৎ 1947 সালের জাপানি সংবিধানে স্থানীয় স্বায়ত্তশাসন নীতি রূপায়িত হয়। স্থানীয় শাসন সম্পর্কে সংবিধানে বলা হয়েছে যে স্বায়ত্তশাসন নীতি অনুযায়ী স্থানীয় শাসন প্রতিষ্ঠানগুলোর গঠন কার্য নির্ধারিত হবে। এই প্রতিষ্ঠানগুলো শাসন বিভাগ ও আইন প্রণয়নমূলক বিভাগ সম্পূর্ণরূপে স্থানীয় জনসাধারণ কর্তৃক প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে নিযুক্ত হবে। কোনো স্থানীয় এলাকার জন্য ডায়েট সে স্থানের অধিবাসী বৃন্দের সংখ্যাগরিষ্ঠের সম্মতি ব্যতীত কোনো বিশেষ আইন পাশ করতে পারে না। সংবিধানের প্রিফেকচার, শহর ও গ্রামের স্থানীয় সরকারগুলো ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে ভোটাররা গণ উদ্যোগ ও প্রতিনিধি প্রত্যাহারের ক্ষমতা ভোগ করেন। এরপরে আমরা লক্ষ্য করি গণতান্ত্রিক সংবিধান, অর্থাৎ 1947 সালের সংবিধানটি হলো প্রকৃতি গণতান্ত্রিক। কেননা সংবিধানের অন্যান্য বৈশিষ্ট্য লক্ষ্য করলেই দেখা যায় যে সংবিধানে রাজার স্বৈরতান্ত্রিক ক্ষমতা কোনো স্থান ছিল না। আইনসভার ডায়েটের ভিত্তি পূর্বাপেক্ষা অধিকতর গণতান্ত্রিক হয়। ডায়েটের উচ্চকক্ষ হাউস অব পিয়ার্স বর্তমানে সংবিধান অনুযায়ী জনগণের দ্বারা নির্বাচিত কক্ষ, অথচ পূর্বে এটি ছিল মনোনীত। এ সংবিধানের মৌলিক অধিকারসমূহ নিশ্চিত করা হয়। সর্বোপরি সংবিধানে ঘোষিত হয় যে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। তাই বলা যায় যে 1947 সংবিধান গণতান্ত্রিক রূপে প্রতীয়মান। পরিশেষে আমি বলতে পারি যে 1947 সালের সংবিধান সঠিক বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় ক্ষমতা যথাযথ ব্যবহারের মাধ্যমে জাপান বিশ্বের বুকে আজ পর্যন্ত একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে পরিগণিত হয়। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করো
জাপানের এই উন্নয়ন বা উন্নত হওয়ার পিছনে কিছু কারণ লক্ষ্য করা যায়। জাপানে প্রথম যে সাম্রাজ্যবাদী শাসন বা সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেছিল, পরবর্তীতে আম, যুদ্ধে পরাজয় বরণের পরে বা যুদ্ধে ব্যাপক ধ্বংস সাধনের পরে আহ, যে জাপানে যে বোমা হামলা হয়েছিল, পারমাণবিক বোমা হামলা হয়েছিল 6 আগস্ট এবং 9 আগস্ট, হিরোশিমা এবং নাগাসাকিতে, লিটল ম্যান এবং ফ্যাট ম্যান। তার পরবর্তীতে জাপান যুদ্ধ নীতিকে ঘৃণার স্বরে প্রত্যাখ্যান করে সংবিধানে কিন্তু তার গুরুত্ব আরোপ করেছে এবং জাপান তার 12 কোটি মানুষের 24 কোটি হাতের দ্বারা বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে আসছে। প্রিয় ছাত্রছাত্রীরা, জাপানের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক উন্নয়নের পিছনে কিন্তু এই নীতিগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ। জাপান আজকে বিশ্বের প্রায় অনেক উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলোকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে তাদের এরূপ মনোভাব, এরূপ সভ্য মনোভাবের কারণে। তো আজকে মূলত এরপরে আমরা লক্ষ্য করি 1947 সালের সংবিধান সংশোধন পদ্ধতি, অর্থাৎ 1947 সালের সংবিধান সংশোধন কিভাবে করা হয়। পূর্বতন সংবিধানে সম্রাটই ছিলেন সংবিধান পরিবর্তনের একমাত্র অধিকারী। নতুন সংবিধান অনুসারে জাপানের জনগণই হলো রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার উৎস এবং জনসাধারণই হলো সংবিধান সংশোধন ক্ষমতার চূড়ান্ত অধিকারী। নতুন সংবিধান অনুসারে শাসনতন্ত্র সংশোধনের প্রস্তাব একমাত্র ডায়েট কর্তৃক উত্থাপিত হবে এবং ডায়েটের উভয় কক্ষের 2/3 বা ততোধিক সদস্যের ভোটে অনুমোদিত হলে সংশোধন প্রস্তাব গণভোটে বা ডায়েটে নির্ধারিত কোনো নির্বাচনে দেওয়া হবে। গণভোটে যদি প্রদত্ত ভোটের সংখ্যাধিক্য পাস হয় তাহলে ওই প্রস্তাব বৈধ বলে বিবেচিত হবে। গণভোটের দ্বারা অনুমোদিত সংবিধানের অবিচ্ছেদ্য অংশরূপে জনগণের নামে অনতিবিলম্বে সম্রাট কর্তৃক ঘোষিত হবে। মূলত এইভাবে জাপান 1947 সালের সংবিধান সংশোধন করা হয়ে থাকে। প্রিয় ছাত্রছাত্রীরা, মূলত এই ছিল আজকের ক্লাস। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিয়মিত পড়াশোনা করার চেষ্টা করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।